Hello everyone, this is Shakib from Scholar Educare. Welcome back to another new tutorial. আজকের টিউটোরিয়ালে আমি তোমাদেরকে ভার্সিটি অ্যাডমিশন প্রিপারেশন এই ইউনিটের জন্য ফিজিক্সের ভেক্টরের উপরে টিউটোরিয়াল দিব। তোমরা যদি এখন থেকে নিয়মিত ভার্সিটি অ্যাডমিশন প্রিপারেশন অথবা ঢাকা ভার্সিটি অ্যাডমিশন টেস্ট প্রিপারেশন এবং ভার্সিটি গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে রেগুলার টিউটোরিয়াল পেতে চাও, তাহলে তোমাদেরকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিতে হবে। আর তোমরা কোন চ্যাপ্টারের উপর সবার আগে ভার্সিটি অ্যাডমিশন টেস্ট প্রিপারেশনের উপর টিউটোরিয়াল পেতে চাও তা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবে। ইনশাল্লাহ আমরা আগামী টিউটোরিয়ালগুলোতে সেই চ্যাপ্টারের উপরে টিউটোরিয়াল আপলোড করার চেষ্টা করব। আজকের টিউটোরিয়ালে আমি তোমাদেরকে ফিজিক্স ফার্স্ট পেপারের ভেক্টর নিয়ে আলোচনা করব। ভেক্টরের দুইটা আইটেম তোমাদের সাথে শেয়ার করব। যদি তোমরা ভেক্টর সম্পর্কে জানতে চাও এবং খুব সহজভাবে বুঝতে চাও, অবশ্যই তোমাদেরকে পুরো টিউটোরিয়াল জুড়ে আমার সঙ্গেই থাকতে হবে। চলো কথা না বাড়িয়ে টিউটোরিয়ালটি শুরু করা যাক। তাহলে দেখো, আজকে আমি তোমাদের সাথে যে দুইটি আইটেম শেয়ার করব তার মধ্যে ফার্স্ট আইটেমটা হলো ভেক্টরের মান কোন একক ভেক্টর অবস্থান ভেক্টর নির্ণয় সংক্রান্ত। আমি প্রথমেই এই আইটেম রিলেটেড যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলো এখানে লিখে রাখছি, তোমরা চাইলে এগুলো নোট করে নিতে পারো, তাহলে তোমাদের ভেক্টরের উপর প্রিপারেশন নিতে অনেক ইজি হবে এবং তোমরা খুব সহজভাবে এগুলো বুঝতে পারবে। তাহলে দেখো, ফার্স্ট রুলটা শুরু করা যাক। ফার্স্ট রুলে বলা আছে এ ভেক্টর ইকুয়াল যদি এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ হয়, তাহলে ভেক্টরটির মান নির্ণয় করো। তাহলে তোমরা কি জানো বলো তো, এই যে আই জে কে এগুলাকে কি বলা হয় বলো তো, আয়ত একক ভেক্টর বলা হয় থাকে। এক্স অ্যাক্সিস বরাবর ক্রিয়ারত আয়ত একক ভেক্টরকে আই ক্যাপ বলা হয় থাকে, ওয়াই অ্যাক্সিস বরাবর ক্রিয়ারত আয়ত একক ভেক্টরকে বলা হয় থাকে জে ক্যাপ, এবং জেড অ্যাক্সিস বরাবর ক্রিয়ারত আয়ত একক ভেক্টরকে বলা হয় থাকে কে ক্যাপ। হলে ভেক্টরটির মান কত হবে দেখো, মডুলাস অফ এ ভেক্টর ইকুয়াল রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। এটা তোমরা জানো, খুব সহজ একটা সূত্র এটা। এবং এই ভেক্টরটির দিক হবে থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স এ ওয়াই বাই এ এক্স। তার মানে কি বলতো, এই ওয়াইটাকে কি বলা হয় থাকে, মানে ওয়াই অ্যাক্সিস বরাবর এ ভেক্টরের উপাংশের মান ডিভাইডেড বাই এক্স অ্যাক্সিস বরাবর এ ভেক্টরের উপাংশের মান এ এক্স। তাহলে আমরা এই ভেক্টরটির দিক নির্ণয় করতে পারবো থিটা ইকুয়াল ট্যান ইনভার্স এ ওয়াই বাই এ এক্স দিয়ে। বুঝতে পারছো? আমরা এই রিলেটেড ম্যাথ সলভ করবো, তখন তোমরা এটা আরো খুব ভালোভাবে বুঝতে পারবা। দেখো, এখন আমরা তোমাদেরকে রুলস 2 নিয়ে আলোচনা করবো। দেখো, রুলস 2 এ বলা আছে এ ভেক্টর এর বরাবর সমান্তরাল একক ভেক্টর বা একক ভেক্টর এ ক্যাপ ইকুয়াল আমরা লিখতে পারবো এ ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মান। তাহলে দেখো, এখানে কি বলছে, একটা এ ভেক্টর দেওয়া আছে, তার সমান্তরাল একক ভেক্টর অথবা একক ভেক্টর ইকুয়াল টু আমরা লিখতে পারি ওই ভেক্টর ডিভাইডেড বাই ওই ভেক্টরের মান। তারপরে দেখো, রুলস 3 তে বলা আছে ভেক্টর এ কে এ এক্স এ ওয়াই এ জেড এবং ভেক্টর বি কে বি এক্স বি ওয়াই বি জেড স্থানাঙ্ক উপস্থাপিত করা হলে এ বি ভেক্টর বা এই এ এবং বি ভেক্টরের অবস্থান ভেক্টর ইকুয়াল টু আমরা লিখতে পারবো বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। অর্থাৎ এখানে হবে এক্স অ্যাক্সিস বরাবর আয়ত একক ভেক্টর ইন্টু এক্স অ্যাক্সিস বরাবর এই বি ভেক্টর এবং এ ভেক্টরের উপাংশের বিয়োগফল। দেখো, বি এক্স মাইনাস এ এক্স ইন্টু আয়ত একক ভেক্টর আই ক্যাপ লেখা হয়েছে। তাহলে যেহেতু আমরা বি মাইনাস এ করছি, সুতরাং বি ভেক্টরের এক্স অ্যাক্সিস বরাবর আয়ত একক ভেক্টর কি বি এক্স এবং এ ভেক্টরের এক্স অ্যাক্সিস বরাবর আয়ত একক ভেক্টর হবে এ এক্স, আর এখানে আইটা হচ্ছে আমাদের আয়ত একক ভেক্টর এক্স অ্যাক্সিস বরাবর ক্রিয়ারত আই। একইভাবে দেখো, ওয়াই অ্যাক্সিস বরাবর ক্রিয়ারত আয়ত একক ভেক্টর জেড ইন্টু দেখো এখানে কি বি ওয়াই মাইনাস এ ওয়াই লেখা হয়েছে। সেমভাবে এখান থেকে দেখো জেড অ্যাক্সিস বরাবর আয়ত একক ভেক্টর কে ইন্টু দেখো এখানে বি জেড মাইনাস এ জেড লেখা হয়েছে। বুঝতে পারছো? তাহলে দেখো, এই রুলসের সাহায্যে আমরা খুব সহজেই কিন্তু কি করতে পারি বলতো, অবস্থান ভেক্টর নির্ণয় করতে পারি। তারপরে দেখো, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা রুলস, এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট এখান থেকে, কারণ এই টপিক রিলেটেড অনেক ম্যাথ তোমাদের ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এসে থাকে, সুতরাং এটা তোমাকে খুব ভালোভাবে সলভ করতে হবে। তাহলে দেখো, রুলস 4 বলা আছে ভেক্টর এ যদি এক্স ওয়াই জেড অক্ষের সাথে আলফা বিটা গামা কৌণিক ব্যবধানে থাকে, তাহলে আলফা কোণ ইকুয়াল আমরা কত লিখতে পারবো, বিটা কোণ ইকুয়াল টু কত লিখতে পারবো, গামা কোণ ইকুয়াল টু যেটা লিখতে পারবো সেগুলো এখানে লেখা আছে। আমাদের কোনো ম্যাথে যদি বলা হয় থাকে একটা ভেক্টর এক্স অ্যাক্সিসের সাথে কত কোণ উৎপন্ন করবে, তাহলে আমরা লিখতে পারবো আলফা ইকুয়াল কজ ইনভার্স ওই ভেক্টরের এক্স অ্যাক্সিস বরাবর ক্রিয়ারত উপাংশ, অর্থাৎ এক্স অ্যাক্সিস বরাবর কোন ভেক্টর উপাংশটা কি থাকে, এক্স থাকে, ডিভাইডেড বাই ওই ভেক্টরের মান। যদি বলে ওয়াই অ্যাক্সিসের সাথে কত কোণ উৎপন্ন করবে, তাহলে বিটা ইকুয়াল আমরা লিখতে পারবো কোজ ইনভার্স, তাহলে ওই ভেক্টরটি ওয়াই অ্যাক্সিসের উপাংশের মান কত, এ ওয়াই ডিভাইডেড বাই রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার।
বুঝতে পারছো? একইভাবে যদি জেড অ্যাক্সিসের সাথে উৎপন্ন কোণ বের করতে বলো তাহলে আমরা লিখতে পারবো গামা ইকুয়াল কজ ইনভার্স এ জেড ডিভাইডেড বাই ওই ভেক্টরের মান। তাহলে দেখো খুব সহজেই কিন্তু আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে আমরা অনেক প্রবলেম সলভ করতে পারি। তোমরা যদি ভার্সিটি কোশ্চেন ব্যাংকটা সলভ করো তাহলে দেখে থাকবা যে এই ঢাকা ভার্সিটিতে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এই রিলেটেড কিন্তু অনেক ম্যাথ আসছে। সুতরাং এই রিলেটেড ম্যাথটা ক্যালকুলেটর ছাড়াই অনেক সহজভাবে সলভ করা যায়। তোমরা এই প্রবলেমগুলো সলভ করলেই বুঝতে পারবা। তাহলে এখন দেখো আমরা এই যে আইটেম 1টা দেখলাম, এই আইটেম 1-এর উপরে আমরা 4টা প্রবলেম সলভ করব। এই প্রবলেমগুলো সলভ করার জন্য আমাদের কোনো ক্যালকুলেটরের প্রয়োজন হবে না, আমরা খুব সহজেই মুখে মুখে এই প্রবলেমগুলো সলভ করতে পারবো। দেখো তোমরা জানো যে ঢাকা ভার্সিটি সহ বাংলাদেশের আরো অনেক ইউনিভার্সিটি ভার্সিটি অ্যাডমিশন টেস্ট এক্সামে ক্যালকুলেটর অ্যালাউ করে না, যার কারণে তোমাদের মুখে মুখে সব ক্যালকুলেশন করতে হয়। এই আইটেমের 4টা প্রবলেম সিলেক্ট করে রেখেছি যেগুলো তোমরা ক্যালকুলেটর ছাড়াই খুব সহজেই মুখে মুখে সলভ করতে পারবে। তাহলে দেখো প্রবলেম 1টা সলভ করা যাক। প্রবলেম 1-এ বলা আছে, দেখো একটি ভেক্টরকে এ ভেক্টর ইকুয়াল 3i প্লাস 4j ক্যাফ দ্বারা প্রকাশ করা যায়। ভেক্টর এ এর মান ও দিক নির্ণয় করতে বলা হয়েছে। দেখো আমরা এটা রুলস 1-এর রিলেটেড ম্যাথ। তাহলে দেখো এই ভেক্টরের মান ইকুয়াল টু কি হবে বলতো, রুট ওভার এ এক্স স্কোয়ার। তাহলে এ এক্স এর ভ্যালু কত বলতো, এখানে এ এক্স ইকুয়াল 3 এবং এ ওয়াই এর ভ্যালু কত দেখো তো, এ ওয়াই ইকুয়াল 4। তাহলে কত হবে, রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার ইকুয়াল আমরা 5 পাবো। দেখো এবার বলছে যে ভেক্টরের দিক নির্ণয় করতে, তাহলে দিক কি হবে বলতো, থিটা ইকুয়াল ট্যান ইনভার্স দেখো এ ওয়াই মানে ওয়াই অ্যাক্সিস বরাবর উপাংশের মান ডিভাইডেড বাই যে এক্স অ্যাক্সিস বরাবর ওই ভেক্টরের উপাংশের মান এ এক্স। তাহলে এ ওয়াই ইকুয়াল কত দেওয়া আছে, 4 দেওয়া আছে এবং এ এক্স ইকুয়াল টু দেওয়া আছে 3। তাহলে কত হবে, থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স 4/3। তাহলে এটা হলো এই ভেক্টরের দিক। বুঝতে পারছো? এই দিকটা অবশ্যই কিন্তু কোন অ্যাক্সিসের সাথে বলো তো, এক্স অ্যাক্সিসের সাথে। বুঝতে পারছো? এখন দেখো আজকের টিউটোরিয়ালে আমরা প্রবলেম 2 সলভ করবো। প্রবলেম 2-এ বলা আছে পিউ কিউ বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে পি ভেক্টর এবং কিউ ভেক্টর, পি কিউ ভেক্টর নির্ণয় করো। তাহলে ভেক্টরের মান কত হবে সেটাও তোমাকে বের করতে বলছে। তাহলে দেখো এখানে দুইটা বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে, এখান থেকে পি কিউ ভেক্টরের মান নির্ণয় করতে বলছে এবং পি কিউ ভেক্টরটি কি হবে সেটাও নির্ণয় করতে বলছে। তাহলে দেখো এটা যদি আমরা সলিউশন করি, আমরা দেখো রুলস 3-তে এটা দেখছিলাম, এখানে পি কিউ ভেক্টর ইকুয়াল টু আমরা লিখতে পারবো কিউ ভেক্টর মাইনাস পি ভেক্টর। তাহলে এখানে দেখো কিউ এক্স মাইনাস পি এক্স হবে। তাহলে দেখো কিউ এক্স এর ভ্যালু এখানে কত দেওয়া আছে, দেখো 1, আর হলো পি এক্স এর ভ্যালু দেওয়া আছে এখানে 2। তাহলে কত হবে, 1 মাইনাস 2। তারপরে এখানে দেখো কিউ ওয়াই এর ভ্যালু দেওয়া আছে এখানে 3, আর পি ওয়াই এর ভ্যালু দেওয়া আছে এখানে দেখো 1। তাহলে কত হবে, 3 মাইনাস 1 ইন্টু জে। আর এখানে দেখো কিউ জেড এর ভ্যালু দেওয়া আছে এখানে -2, আর পি জেড এর ভ্যালু দেওয়া আছে এখানে +2। তাহলে এখান থেকে লিখতে পারবো -2 ইন্টু কে ক্যাপ। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করে লিখতে পারবো -i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 4k ক্যাপ। তাহলে বুঝতে পারছো? তাহলে দেখো পি কিউ ভেক্টরটা কিন্তু আমরা খুব সহজেই বের করতে পারলাম। এখন বলছে পি কিউ ভেক্টরের মান বের করতে হবে, আমাদেরকে কি করতে হবে, স্কোয়ার করে তার উপরে বর্গমূল করতে হবে। তাহলে যদি আমরা এটা স্কোয়ার করে বর্গমূল করি তাহলে এখান থেকে আমরা অ্যান্সার পাবো দেখো রুট ওভার 21। তাহলে দেখো মুখে মুখে কিন্তু এই পি কিউ ভেক্টর এবং এই ভেক্টরের মানটা কিন্তু আমরা বের করতে পারলাম। এই রিলেটেড ম্যাথগুলোই কিন্তু তোমাদের ভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য অনেক বেশি পরিমাণে ইম্পর্ট্যান্ট, এগুলাই তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তাহলে দেখো আমরা এখন প্রবলেম 3 সলভ করব। প্রবলেম 3-তে বলা আছে 3i প্লাস 6j মাইনাস 2k এর সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো। আমরা জানি সমান্তরাল একক ভেক্টর ইকুয়াল টু ওই ভেক্টর ডিভাইডেড বাই ওই ভেক্টরের মান। তাহলে দেখো ওই আর ভেক্টর ইকুয়াল টু দেওয়া আছে 3i প্লাস 6j মাইনাস 2k এবং দেখো এটার মান কত হবে বলতো, রুট ওভার 3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস -2 উপরে স্কোয়ার যদি করি তাহলে এখান থেকে আমরা পাবো 7। তাহলে সমান্তরাল একক ভেক্টর হবে ওই ভেক্টর ডিভাইডেড বাই ওই ভেক্টরের মান। দেখছো খুব সহজ একটা প্রবলেম, এটা সলভ করতে গিয়ে কিন্তু আমাদের কোনো ক্যালকুলেটরের প্রয়োজন হয় নাই। এই প্রবলেমগুলোই কিন্তু তোমার ভার্সিটি গুচ্ছ পরীক্ষার জন্য এবং ঢাকা ভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। দেখো এখন আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রবলেম সলভ করবো। দেখো এই প্রবলেমটা কিন্তু ঢাকা ভার্সিটি অ্যাডমিশন টেস্ট বা তোমাদের ভার্সিটি গুচ্ছ পরীক্ষা অথবা তোমার ভার্সিটি অ্যাডমিশন প্রিপারেশনের জন্য অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। দেখো এখানে কি বলা হয়েছে, এক্স ওয়াই জেড অক্ষ বরাবর এ ভেক্টরের উপাংশ যথাক্রমে 2, 3, 4 হলে এক্স অক্ষের সাথে এ ভেক্টরের কৌণিক ব্যবধান কত হবে। এই কোশ্চেনটা তোমাদের খুব ভালোভাবে বুঝতে হবে। এই প্রশ্নে বলা হয়েছে দেখো এক্স ওয়াই জেড অক্ষ বরাবর এ ভেক্টরের উপাংশ যথাক্রমে 2, 3, 4 দেওয়া আছে। তাহলে কি বলতো, এক্স অ্যাক্সিস বরাবর উপাংশ মান কত দেওয়া আছে, এক্স ইকুয়াল টু 2 দেওয়া আছে, এ ওয়াই ইকুয়াল টু কত দেওয়া আছে 3 দেওয়া আছে, আর এ জেড ইজ ইকুয়াল টু দেওয়া আছে 4 দেওয়া আছে। তাহলে বলছে এক্স অ্যাক্সিসের সাথে কত কোণ উৎপন্ন করবে। তাহলে আমরা জানি আলফা ইকুয়াল কোজ ইনভার্স এক্স অ্যাক্সিস বরাবর ভেক্টর উপাংশের মান ডিভাইডেড বাই ওই ভেক্টরের মান। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর ভেক্টর উপাংশের মান কত দেওয়া আছে 2 দেওয়া আছে, তাহলে ওই ভেক্টরের মান কত হবে রুট ওভার 2 স্কোয়ার
প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। তাহলে এটা যদি আমরা করি তাহলে এখান থেকে অ্যান্সার পাবো cos ইনভার্স 2 ডিভাইডেড বাই √29। তাহলে দেখো খুব সহজ একটা প্রবলেম এবং অনেক ইম্পর্ট্যান্ট একটা প্রবলেম, যেটা আমরা ক্যালকুলেটর ছাড়াই সলভ করতে পারি। এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের জন্য খুবই বেশি পরিমাণে ইম্পর্ট্যান্ট, এগুলো তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। আমি যে প্রবলেমগুলো তোমাদের এখন সলভ করালাম এবং যে সূত্রগুলো তোমাদের লিখে দিয়েছি এগুলো তোমরা খাতায় নোট করে নিবে, তাহলে তোমরা যখন ভেক্টরটা রিভিশন দিবা তখন তাহলে তোমাদের জন্য অনেক ইজি হবে। আজকে টিউটোরিয়ালে আমরা আইটেম 2 এ আলোচনা করব লম্ব অভিক্ষেপ এবং উপাংশ বা অংশক নির্ণয় সংক্রান্ত টপিক নিয়ে। তোমাদের এই টপিকটা নিয়ে অনেকের মধ্যে অনেক কনফিউশন থাকে বা অনেকেই বুঝতে পারো না আসলে লম্ব অভিক্ষেপটা কি বা উপাংশ বা অংশক বলতে কি বোঝায়, লম্ব অভিক্ষেপ এবং উপাংশের মধ্যে কোনো ডিফারেন্স আছে কিনা, এই নিয়ে তোমাদের মনে অনেক কোশ্চেন থাকে। তোমরা এই টিউটোরিয়ালটা দেখতে থাকো। আমি এখন তোমাদের এই লম্ব অভিক্ষেপ এবং উপাংশ এবং অংশক নিয়ে তোমার কনফিউশন রয়েছে সেগুলো আমি তোমাদের সলভ করে দিব। তাহলে দেখো প্রথমেই আমরা লম্ব অভিক্ষেপটা কি সেটা সম্পর্কে জানবো। দেখো রুলস 1 এ বলা আছে এ ভেক্টরের উপরে বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ কত হবে। তোমরা একটা বিষয় মুখস্থ করে নিয়েছো যে হলো এ ভেক্টরের উপরে বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ হবে, যার লম্ব অভিক্ষেপ বের করতে বলবে তার cos থিটা দিবে। যেহেতু এখানে বলছে এ ভেক্টরের উপরে বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ কত হবে, তাহলে বলো তো বি cos থিটা। তোমরা অনেকেই এটা না বুঝেই মুখস্থ করে ফেলো। কেন বি cos থিটা হলো বলো তো, এটাই আমি তোমাদের এখন এক্সপ্লেইন করব। দেখো এ ভেক্টরের উপরে বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ হবে ওসি লেখা আছে এখানে, দেখো এটা একটু পরে আসতেছি। তাহলে দেখো এই ফিগারের দিকে যদি তোমরা লক্ষ্য করো, দেখো ও এ বরাবর ক্রিয়াশীল ভেক্টরকে আমরা কি দিলাম বলো তো এ ভেক্টর দিলাম, এবং ওবি বরাবর ক্রিয়াশীল, দেখো ওবি বরাবর ক্রিয়াশীল ভেক্টরটাকে আমরা কি দিলাম বলো তো বি ভেক্টর দিলাম। তাহলে দুটা ভেক্টরের অন্তর্ভুক্ত কোণকে আমরা থিটা দ্বারা ডিনোট করলাম। এবং দেখো এখন যদি আমরা এই যে দেখো বি বিন্দুটা দেখতেছো, এই বি বিন্দু থেকে যদি ও এর উপর যদি একটা লম্ব টানি তাহলে সেটা কি হবে বলো তো সি বিন্দুতে ছেদ করবে। তাহলে এখান থেকে দেখো আমরা লম্ব অভিক্ষেপ বলতে পারবো। তাহলে এই দুটা ভেক্টরের অন্তর্ভুক্ত কোণ যেহেতু থিটা, তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু লিখতে পারবো কি বলতো ওসি ডিভাইডেড বাই ওবি লিখতে পারবো। তাহলে দেখো ওসি ইকুয়াল কি লিখতে পারবো ওবি ইন্টু cos থিটা। তাহলে দেখো ওবির মানটা কত বলতো, ওবির মান কত বি ভেক্টরের মান না, তাহলে বি ভেক্টরের মান লিখলাম। কখনোই কিন্তু বি ভেক্টর না, এটা ওবির মান চাইছে এখানে। দেখো ওবির মান কি হবে বি ভেক্টরের মান হবে, আর ওসির মানটা কি হবে বলতো এ ভেক্টরের মান। তাহলে এ ভেক্টরের মান ইকুয়াল, তাহলে এ ইকুয়াল বি cos থিটা হইলো। তাহলে বুঝতে পারছো তাহলে কেন আমরা এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ বি cos থিটা নিলাম। তাহলে আমার মনে হয় এবার তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। তাহলে এখন আবার দেখো বি cos থিটা ইকুয়াল আমরা কি লিখতে পারবো। তোমরা কি জানো বলো তো, দুটা ভেক্টরের ডট গুণ বলতে কি জানো, এ ডট বি ভেক্টর ইকুয়াল টু এ বি cos থিটা জানো। তাহলে এখান থেকে তোমাদের বি cos থিটা ইকুয়াল তাহলে কত হবে, তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মান। তাহলে এটাই হলো কি বলতো আমার লম্ব অভিক্ষেপের সূত্র। এখন যদি তোমাকে বলা হয় থাকে বি ভেক্টরের উপরে এ ভেক্টরের অভিক্ষেপ নির্ণয় করতে বলা হলে তাহলে কত হবে বলতো এ cos থিটা লিখবা। তাহলে এ cos থিটা ইকুয়াল টু তাহলে কত হবে এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই, এখানে এ ভেক্টরের মানের জায়গাতে কার মান হবে বি ভেক্টরের মান হবে। এটা খুব সহজ, তোমরা বোঝো। ঠিক আছে, এখন আমরা দেখো রুলস 2 দেখবো। রুলস 2 এ বলা আছে দেখো অংশক নির্ণয় বা উপাংশ নির্ণয় সংক্রান্ত। এই যে উপাংশ বা অংশক নির্ণয় করতে গেলে আমাদেরকে সবার আগে লম্ব অভিক্ষেপ নির্ণয় করতে হবে, অথবা লম্ব অভিক্ষেপের কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। তাহলে তোমরা খুব সহজেই উপাংশ বা অংশক নির্ণয় করতে পারবা। তাহলে দেখো এখানে বলা আছে এ ভেক্টর বরাবর বি ভেক্টরের অংশক বা উপাংশ ইকুয়াল লিখতে পারবো। দেখো এ ভেক্টর বরাবর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ ইন্টু যে ভেক্টর বরাবর বলছে সেই ভেক্টরের একক ভেক্টর। তাহলে দেখো আমি আরেকবার বলতেছি তোমাদের বোঝার সুবিধার্থে, এ ভেক্টর বরাবর বি ভেক্টরের অংশক বা উপাংশ নির্ণয় করতে বললে তোমাকে সবার আগে এ ভেক্টর বরাবর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ বের করতে হবে, দেন তার সাথে যে ভেক্টর বরাবর বলছে সেই ভেক্টরের একক ভেক্টর গুণ করতে হবে। তাহলেই আমরা উপাংশ বের করতে পারবো। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো বি cos থিটা ইকুয়াল, আমরা এখান থেকে জানি এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মান ইন্টু এ ক্যাপ, মানে কি বলতো এ ভেক্টরের একক ভেক্টর। ঠিক আছে, এই যে এখানে লিখে রাখছি এ ক্যাপ ইকুয়াল এ ভেক্টর বরাবর একক ভেক্টর। এখন দেখো আমরা এই লম্ব অভিক্ষেপ এবং উপাংশ নির্ণয়ের উপরে একটা ম্যাথ সলভ করব, তাহলে তোমাদের এটার উপরে পুরোপুরি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো এখানে প্রবলেমে বলা আছে এ ভেক্টর ইকুয়াল আই প্লাস জে প্লাস কে এবং বি ভেক্টর ইকুয়াল √3i প্লাস 3j মাইনাস 2k। এখন ফার্স্ট কোশ্চেনে বলা হয়েছে এ ভেক্টরের উপরে বি ভেক্টরের অভিক্ষেপ নির্ণয় করো। সেকেন্ড কোশ্চেনে বলা আছে এ ভেক্টর বরাবর বি ভেক্টরের উপাংশ নির্ণয় করো। তাহলে ফার্স্ট কোশ্চেনটা যদি আমরা এখন সলভ করি তাহলে লিখতে পারবো এ ভেক্টরের উপরে বি ভেক্টরের অভিক্ষেপ মানে বি cos থিটা
ইকুয়াল তাহলে কত হবে এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মান। তাহলে দেখো এই যে এ ভেক্টর এবং বি ভেক্টরের আগে আমাদের ডট গুণফল করতে হবে, তাহলে এ ভেক্টর এখানে লিখে নিলাম, বি ভেক্টর এখানে লিখে নিলাম। এখন এই দুটো আমাকে ডট গুণফল করতে হবে। তারপর কি বলতে বলা হয়েছে এ ভেক্টরের মান কত হবে, তাহলে এ ভেক্টর ইকুয়াল টু কত আছে আই প্লাস জে প্লাস কে আছে, তাহলে এর মান কত হবে √3 হবে। তাহলে এটার এখন যদি আমরা ডট গুণফল করি তাহলে পাবো কত, দেখো √3 প্লাস জে প্লাস 3 জের গুণফল করলে পাবো 3 কে, আর -2 কে যদি গুণফল করি তাহলে পাবো -2। তাহলে এখান থেকে লিখতে পারবো √3 প্লাস 1 ডিভাইডেড বাই √3। তাহলে দেখো আমরা খুব সহজেই কিন্তু এ ভেক্টরের উপরে বি ভেক্টরের অভিক্ষেপ নির্ণয় করতে পারলাম। এখন আমরা দেখো এ ভেক্টর বরাবর বি ভেক্টরের উপাংশ নির্ণয় করব। তাহলে এ ভেক্টর বরাবর বি ভেক্টরের উপাংশ আমরা লিখতে পারবো এ ভেক্টর বরাবর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ ইন্টু যে ভেক্টর বরাবর বলছে তার একক ভেক্টর। তাহলে দেখো এই লম্ব অভিক্ষেপ কিন্তু আমরা এখানেই বের করে রাখছি, তাহলে এখান থেকে এই মানটা নিয়ে এসে এখানে পুট করে দিলাম। দেন এ ভেক্টরের একক ভেক্টর কত হবে, দেখো ওই ভেক্টর ডিভাইডেড বাই ওই ভেক্টরের মান। তাহলে এখান থেকে আমরা ডিরেক্টলি লিখতে পারবো ডিভাইডেড বাই এ ভেক্টরের মান, এটা আমরা এখানে লিখছি। তাহলে এ ভেক্টরের মান √3, তাহলে দেখো এখানে √3 এই √3 মাল্টিপ্লাই করলে হবে 3। তাহলে এখান থেকে আমরা ফাইনালি লিখতে পারবো √3 প্লাস 1 ডিভাইডেড বাই 3 ইন্টু আই প্লাস জে প্লাস কে। দেখো এতটুকুই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আশা করি তোমরা আজকের টিউটোরিয়ালটি খুব সহজভাবে বুঝতে পারছো এবং এই টপিকগুলো অনেক সহজ ছিল এবং তোমাদের লম্ব অভিক্ষেপ এবং উপাংশ সম্পর্কে যে প্রবলেমগুলো ছিল আমি সলভ করার চেষ্টা করলাম। তারপরও যদি তোমাদের কোনো প্রবলেম থেকে থাকে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবে। যদি তোমাদের আজকের টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমার ফ্রেন্ডদের মাঝে ছড়িয়ে দিবে এবং তোমার ফ্রেন্ডকে জানিয়ে দিবে যে আমাদের ইউটিউব চ্যানেলে ভার্সিটি অ্যাডমিশন টেস্ট প্রিপারেশন নিয়ে রেগুলার টিউটোরিয়াল আপলোড করা হয়ে থাকে। আর তোমরা যদি ভার্সিটি অ্যাডমিশন টেস্ট প্রিপারেশন নিয়ে A to Z গাইডলাইন এবং ক্লাস লেকচার বা টিউটোরিয়ালগুলো যদি পেতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিতে হবে। আর তোমরা একইভাবে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রির উপরে ভার্সিটি অ্যাডমিশন টেস্ট প্রিপারেশন নিয়ে টিউটোরিয়াল পেতে চাইলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবে। ইনশাআল্লাহ আমরা আগামী টিউটোরিয়ালগুলোতে তোমাদের পছন্দের চ্যাপ্টারের উপরেই আমরা টিউটোরিয়াল আপলোড করব। ভালো থেকো, সুস্থ থেকো। ইনশাআল্লাহ আগামী টিউটোরিয়ালে আবারও দেখা হবে নতুন কোনো টপিকস নিয়ে।